আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত নিষিদ্ধ করায় দেশের রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না, অভিমত বিশ্লেষকদের। কৌশলের চাইতে মানুষের আস্থা অর্জনেই সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ। উন্নয়ন সহযোগী ২২ দেশের সামনে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরল সরকার। পরিস্থিতি সামলাতে নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রতিনিধিদের, দাবি প্রধানমন্ত্রীর প্রেস সচিবের। নারায়ণগঞ্জের সহিংসতায় দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে নবজাতক গর্ভবতী নারী সহ ১৭ জনকে উদ্ধার পুলিশের। ২ মায়ের বর্ণনায় ভয়াবহ বিভৎসতার চিত্র। এবং চলমান অস্থিরতায় শুধু আমদানি রপ্তানি কারকই নয়, ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায়ীরাও। বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য বাড়তি চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই মুহূর্তে জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কিছুটা লাভবান হলেও জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া নির্বাহী আদেশে নিষিদ্ধ করায় হাইকোর্টে যাবার সুযোগ পাবে দলটি। তবে তারা এও মনে করছেন জামায়াতকে নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকরা চাপে থাকবেন, আবার ভিন্ন পথেও যেতে পারেন তারা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। The government has organized a paramilitary force called Razakar. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে চরম সমালোচিত হয় জামায়াতে ইসলামী। দেশ স্বাধীন হবার পর ধর্মভিত্তিক দলগুলোর সাথে নিষিদ্ধ করা হয় জামায়াতকেও। 1979 সালে জিয়াউর রহমানের সময়ে আবারও রাজনীতিতে ফেরে দলটি। কয়েক বছর পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে জামায়াত। আবার বিএনপির হাত ধরেই সংসদে যায় দলটি। তাদের 2 জন মন্ত্রীও হন। যুদ্ধাপরাধে 2013 সাল থেকে শীর্ষ নেতাদের ফাঁসি হলে অস্তিত্ব সংকটে পড়ে জামায়াত। নিবন্ধনও হারায় দলটি। নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঝুলতে থাকে আদালতে। এর মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করল আওয়ামী লীগ সরকার। এর ফলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? এটা আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করবে। এট দি সেম টাইম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সে এটাকে সেল করার চেষ্টা করবে যে দেখো এদের কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ধ্বংসযোগ্য, এই জন্য আমরা এটা করেছি। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টা বলেই অধিকাংশ জনগণ মনে করে। যদি আপনি এটা আইনি প্রক্রিয়ায় না হয়, যদি নির্বাহী আদেশ হয়, পরবর্তী সরকার চাইলে এটাকে তুলে দিতে পারে। এটা প্রয়োজন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো জামাতে ইসলামের যে সাম্প্রদায়িক ভাবাদর্শ, জামাতে ইসলামের যে সংস্কৃতি, সেইটার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে তোলা। জামাত শক্তিশালী দল না হলেও ভোটে তাদের সমর্থন দেখা গেছে। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাত ভোট পায় 12.13%, 96 সালে পায় 8.61%, 2001 সালে পায় 4.28% এবং 2008 সালে তারা ভোট পায় 4.70%। এ অবস্থায় দলটিকে নিষিদ্ধ করায় তাদের সমর্থকরা কোন পথে যেতে পারেন তার একটা ধারণাও দেন বিশ্লেষকরা। জামাতের মধ্যে 2টা ধারা আছে। একটা ধারা হলো যারা ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্সে থাকতে চায়, আরেকটা ধারা হলো পুরো জঙ্গি লাইনে চলে গেছে। ডেমোক্রেটিক যে ধারাটা, সেই ধারাটা হয়তো অন্য নামে অন্য কোনো দলে তারা রাজনীতিতে থাকার চেষ্টা করবে, আর এই রেডিক্যাল ধারাটা নিয়ে সংখ্যাটা সবচাইতে বেশি। এইটাকে দিয়ে অন্য খেলা কতগুলো সুফল আনার চেষ্টা হতে পারে, কিন্তু এইটা দেশের এবং সমাজের সমূহ কোনো ক্ষতি করার সক্ষমতা রাখে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তারের সংখ্যা, বাক স্বাধীনতা ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চেয়েছে উন্নয়ন সহযোগী 22টি দেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আইন শৃঙ্খলা বাহিনী কেন গুলি করতে বাধ্য হয়েছে কূটনীতিকদের সামনে তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। সরকারি হিসেবে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় শিক্ষার্থী, শিশু, সাংবাদিক, পুলিশ সহ নিহত হয়েছে 1.5 শতাধিক।
আহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে ব্যাপক শোরগোল। বাংলাদেশের এমন পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নয়ন সহযোগী অনেক দেশ। বিকেলে ভারত, চীন, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া সহ 22টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই সময় কোটা আন্দোলনকে ঘিরে হতাহত ও গ্রেফতারের সঠিক তথ্য, বাকস্বাধীনতা ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চান উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা। বিটিভিতে কিরকম ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে তারা প্রথমে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল এবং পরে তারা ফায়ার করতে বাধ্য হয়েছিল, সেগুলো আমরা তাদেরকে দেখেছি। এখন তারা যেটা বলছে যে আমাদের যে অ্যারেস্টের সংখ্যা, এগুলো নিয়ে তারা একটু আছে। তারপরে কোনো রকমের ফোর্স ইউজ করা হচ্ছে কিনা, বা বিভিন্ন রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এগুলা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা। বৈঠকে বিদেশি কূটনীতিকরা সহিংসতা মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই। ওইটা না, ওইটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, হতাহতের তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। কার গুলিতে মারা গেছে সেটাও স্পষ্ট নয়। তো অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে, এটা তো ভাবাই যায় না, তাই না? 150-এর মধ্যে কে কিভাবে মারা গেছে সেটা তো ইনভেস্টিগেশন করে পারা যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের কারণে হাসপাতালে থাকা নবজাতককে অন্য একটি ভবনে পুলিশের কাছে ছুড়ে দিয়ে প্রাণ বাঁচান সন্তানের মা। পুলিশ সদস্যরা চাদর পেতে শিশুটির জীবন রক্ষা করেন। গত 20 জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে। সেদিনের ঘটনার বিভৎসতার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন নবজাতকের মা শাবনূর ও খোদেজা। এছাড়া ওই ভবন থেকে হেলিকপ্টারে করে 37 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবি নিয়ে ইয়াসিন রানা রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন শুরুর 2 দিন আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম শপিং কমপ্লেক্স ভবনের 4 তলায় মা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন ওই এলাকার শাবনূর আক্তার। শাবনূর আক্তার সহ হাসপাতালে ভর্তি ছিলেন 3 নবজাতকের মা সহ 17 জন রোগী। এদের মধ্যে গর্ভবতী ছিলেন 7 জন। গত 20 জুলাই বিকেল 4টার দিকে 9 তলা ভবনের নিচতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদ্য জন্ম নেয়া মাইমুনাকে বাঁচাতে পাশের ভবনে পুলিশের কাছে ছুড়ে দেন মা শাবনূর আক্তার। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম হসপিটালের মধ্যেই, কোনো দিক থেকে কোনো পাইতেছিলাম না। পাশের ওই যে জঙ্গল রেস্তোরাঁর ওইখানে পুলিশ ওনারা ছিল, ওনাদেরকে দেখে আমরা চিল্লাচিল্লি করাতে, তারপরে ওনারা ওইখান থেকে আমাদের বলতেছে যে আপনারা ভয় পান না, আমরা আছি, আমরা আপনাদের উদ্ধার করব। এরপর আমার বাচ্চা ওনাদের কাছে ফিক্কা মারে, আমার হাজবেন্ড। এরপরে ওনারা ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পুরো বিল্ডিং অন্ধকারে ছেয়ে গেল। আমরা বাঁচার জন্য অন্য বিল্ডিং এর দিকে তাকালাম। তারপর ওই জায়গায় পুলিশ সদস্য ছিল, ওনাদের কাছে আমি আমার বাবুকে নিক্ষেপ করছি। ওনারা আমার বাবুকে সুস্থভাবে খুলে নিচ্ছে। হাসপাতাল ছাড়াও 9 তলা ভবনের 8 তলায় হাইওয়ে পুলিশের ক্যাম্প। পুলিশ ক্যাম্পকে লক্ষ্য করে আগুন দেওয়া হলেও বাদ পড়েনি ব্যাংক ও হাসপাতাল। হেলিকপ্টারে করে 37 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন, আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। হেলিকপ্টার আমাদেরকে সহ ওই বিল্ডিং এ অবস্থানরত একটি ফ্যামিলি ছিল, ওর বাচ্চাকে সহ আমাদেরকে উদ্ধার করে নিয়ে। ভবনের ডাচ বাংলা ব্যাংকের ভেতর থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নাশকতা ও সহিংসতার ঘটনায় 30টি মামলা দায়ের এবং 586 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপনারা বাচ্চাগুলোকে থ্রো করেন, আমরা ক্যাচ ধরছি, এবং আমাদের পুলিশ সদস্যরা এইভাবে কিন্তু 3টি বাচ্চা তার উপর থেকে ফেললে আমরা কিন্তু এটা ধরি, ক্যাচে ধরি। পরবর্তীতে তাদেরকে আস্তে আস্তে ওই প্রেগনেন্ট মহিলা সহ পুরুষ সহ প্রায় 17 জনকে আমরা ওইখান থেকে উদ্ধার করি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আগুন ও লুটপাটের ঘটনায় প্রাথমিকভাবে 257 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিছু অপরিচিত মুখের এখানে সাক্ষাৎ মানুষ পেয়েছে এবং তারা দেখে দেখে সরকারি স্থাপনা এবং
কিছু বেসরকারি স্থাপনাতে তারা হামলা করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে চলমান অস্থিরতায় শুধু আমদানি রপ্তানিকারকই নয়, ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায় জড়িতরাও। শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং লাইন, ব্যবসায়ী ও চট্টগ্রাম বন্দর। এদিকে তৈরি পোশাক খাতের পর চট্টগ্রাম বন্দরে আটকে থাকা সব আমদানি চালানের জন্য 7 দিন বন্দর ভাড়ায় ছাড় দিয়েছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত 18 জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ। এতে পোর্ট ড্যামারেজ চার্জে ছাড় পেলেও সময় মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি জাহাজ ভাড়া। শুধু তৈরি পোশাক খাতেই বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরাও। 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ, 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরো $60,000 দিতে হবে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিং এর এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। তবে এই জরিমানা মওকুফের আবেদন মন্ত্রণালয়ে করার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষমতা নাই, এটা সরকারি সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। বন্দরের আমরা সরাসরি চেয়ারম্যান আমাদের এই লুক আফটার করে, যদি ওটা মিনিস্ট্রি অফ শিপিং এর আন্ডার পড়ে, তো বন্দর যদি মনে করেন যে তার এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠাবে, ওনারা পাঠাতে পারে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রয়েছে 36,358টি, আর জেটি ও বহিনোঙ্গর মিলে জাহাজ রয়েছে 106টি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানী সহ সারা দেশে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছে সড়কে দৈনন্দিন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দিনমজুররা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সারা দেশে এমন পরিস্থিতি থাকতে পারে আরো কয়েকদিন। বিশেষ করে উপকূলীয় এলাকায় তীব্র বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে মেঘমালা সৃষ্টি হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। সাভারের আশুলিয়ার জিরাবর বিসমাইল এলাকায় অবৈধভাবে সড়কের 2 পাশে ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখায় সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে বিসমাইল থেকে অনেক যাত্রী পায়ে হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিদিনের এই যানজটে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, কিন্তু ভোগান্তি দূর করতে কারো কোনো উদ্যোগ নেই বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, টেম্পু, অটো ভ্যান সহ যানবাহন থেকে প্রভাবশালীরা নিয়মিত চাঁদা তোলে, ফলে চালকরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। এছাড়া মহাসড়ক বন্ধ করে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় ঢাকা আরিচা মহাসড়কের সার্ভিস লেনেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে 6ষ্ঠ দিন শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। 11 স্বর্ণ সহ মোট 24টি পদক জিতেছে এশিয়ার দেশটি। মেয়েদের 20 কিলোমিটার রেস ওয়াক স্পেনের মারিয়া পেরেসকে হারিয়ে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়াও। অন্যদিকে 9 স্বর্ণ জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। রোয়িং, জিমন্যাস্টিক্সের সাথে সাঁতারেও গেমসের 6ষ্ঠ দিন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে কেট ডগলাস স্বর্ণ জেতেন 2 মিনিট 19.24 সেকেন্ড সময় নিয়ে। পদক তালিকার 3-এ ফ্রান্স আর অস্ট্রেলিয়া আছে 4-এ। প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে ক্লাব আমেরিকাকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। জর্জিয়ার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচের 3 মিনিটেই এগিয়ে যায় ব্লুরা। পেনাল্টি থেকে 3 মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে এগিয়ে যায় মারিস্কার দল। বল দখলে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে চেলসি। তারই ধারাবাহিকতায় 21 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মার্ক গুই। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ননি মাদুয়েকা।
টেনিস ক্যারিয়ারকে বিদায় জানালেন ব্রিটিশ খেলোয়াড় অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকে দ্বৈত টেনিসের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিজ আর টমি পলের কাছে হারেন মারে এবং ড্যান ইভান্স। সাবেক এই নম্বর 1 আগেই বলেছিলেন অলিম্পিক গেমসের পরে র্যাকেট তুলে রাখেন তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচে 6-2, 6-4 গোল গেমে হেরেছেন মারে। অলিম্পিকে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা 2 বার টেনিসে স্বর্ণ জিতেছিলেন 3টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। জামায়াত নিষিদ্ধ করায় দেশের রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না অভিমত বিশ্লেষকদের। কৌশলের চাইতে মানুষের আস্থা অর্জনে সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ। উন্নয়ন সহযোগী 22টি দেশের সামনে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরল সরকার। পরিস্থিতি সামলাতে নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রতিনিধিদের, দাবি প্রধানমন্ত্রীর প্রেস সচিবের। নারায়ণগঞ্জের সহিংসতায় দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে নবজাতক, গর্ভবতী নারী সহ 17 জনকে উদ্ধার পুলিশের। 2 মায়ের বর্ণনায় ভয়াবহ বিভৎসতার চিত্র। এবং চলমান অস্থিরতায় শুধু আমদানি রপ্তানি কারকই নয়, ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায়ীরাও। বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য বাড়তি চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।